আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া রাসূলিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিয়াল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার পঞ্চমতম ব্যাচে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। সবাই যখন ফোনে কথা বলবেন তখন মাইক্রোফোনটা অন করে নিবেন। আপনাদের আপনাদের এখানে একটা মাইক্রোফোন বাটন আছে আর একটা ক্যামেরা বাটন আছে। তো মাইক্রোফোন বাটনটা আগে অন করে নিবেন যখন কথা বলবেন। কথা শেষ মাইক্রোফোন বাটনটা আবার মিউট করে দিবেন। এই হলো আমাদের ক্লাস করার সিস্টেম। আমার মনে হয় এখন স্টিল ২-৩ জন মিসিং আছেন। মানে মিসিং বলতে অ্যাবসেন্ট আছেন আরকি। আচ্ছা, একজন অলরেডি ফোন করে জানিয়েছে উনি স্টিল হসপিটালে আছে কোনো একটা সমস্যার কারণে জয়েন করতে পারে নাই। মাইক্রোফোনের সাউন্ড, ভয়েস সবকিছু ঠিক আছে তো? জি, সব ঠিক আছে। ওকে, গ্রেট। আচ্ছা, আমরা রিসেন্ট একটা এডমিশন নিয়েছি, তাই না? এডমিশন টেস্টটা হয়েছিল সম্ভবত 25 সেপ্টেম্বর। অপু এখনো বলতেছে কিভাবে জয়েন দেব। অপু জয়েন করে নাই? অপু লিংকে ক্লিক করেন, তারপর আস্ক ফর জয়নিং ওইখানে ক্লিক করেন। আচ্ছা, আমরা গত এডমিশন ক্লাসে কিছু পরিচয় হয়েছিলাম একজন আরেকজনের সাথে। তো এখানে কিছু নিউ কামার্স আছে যাদের পরিচয়টা ওই দিন হয়নি। তো আজকে আমরা সংক্ষিপ্ত আকারে 10 মিনিট সময় নেব। 10 মিনিটের মধ্যে আপনারা আপনাদের পরিচয়টা দিয়ে দিবেন এবং আজকের ক্লাস শেষে সবার হোয়াটসঅ্যাপ নাম্বার, দ্যাট মিনস ধরেন সাপোজ এখানে মুশফিকুর রহমান, সে সবার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিবে। সে মিস্টার রেজাউল রেজা, উনি সবার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন। মিস্টার আলামিন সবার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন, সেভ করে রাখবেন আপনার কাছে। কারণ দিন শেষে কিন্তু আপনারাই মাঠে থাকবেন এবং আপনাদের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক থাকতে হবে, যেন বিপদে আপদে একজন আরেকজনকে পান। এটা হয়ে যাবে অটোমেটিক্যালি, এটা আমার বলতে হবে না, আপনাদের মধ্যে হয়ে যাবে। যেহেতু আমার স্টুডেন্ট 20 জন, এখানে হয়তো বা 2 জন। জি বিদ্যুৎ বলেন। ও স্যার, ঠিক আছে। না, আমি মনে করছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্যার আমি মানে কি ঢুকতে পারতেছিলাম না, কিন্তু আপনার গুগলের মাধ্যমে তো ঢুকতে মনে হয়। আচ্ছা, কষ্ট করে কেউ ওই হঠাৎ করে মাঝখানে কথা বলবেন না। যখন কথা আচ্ছা বলতে আচ্ছা চান আপনাদের এখানে দেখেন কমেন্ট একটা বক্স আছে, কিংবা যারা ওয়েব ক্যামেরা দিয়ে আছেন যেমন সজীব আছে আর কাউকে দেখতে পাচ্ছি না, তাই একটু হাত তুলতে পারেন। তাহলে আমি বুঝবো যে ইউ ওয়ান্ট টু সে সামথিং, তখন আপনাকে সুযোগ দেওয়া হবে। হুট করে বলে ক্লাসে এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে কিন্তু। ওকে, গ্রেট, সবাই মাইক্রোফোন অফ রেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ঠিক আছে, সবাই যার যার নামটা বলবেন, আপনার নাম বলবেন, আপনি কোথায় থেকে এখন বর্তমানে বলছেন, আপনার গ্রামের বাড়ি কোথায় এবং আপনি কি করেন। 3টা কোশ্চেন। আপনার নাম, নামটা না বললেও চলবে কারণ নামটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আপনি কোথায় থাকেন, আপনার গ্রামের বাড়ি কোথায়, আপনি কি করেন, কি কাজ করেন সেটা বলার দরকার নেই। জব, জব, বিজনেস এমন একটা মেনশন করলে হবে। রেডি? হ্যাঁ, আমি প্রথম থেকে তাহলে শুরু করছি। জাস্ট 20 সেকেন্ডে কমপ্লিট করবেন এক একজন। মিস্টার মুশফিকুর রহিম, সরি মুশফিকুর রহমান। আমি মুশফিকুর রহমান শাকিল। আছি একটা প্রাইভেট জবে আছি। এই তো। জি, আমি পরবর্তী 2টা কোশ্চেন বলেছিলাম, কোথায় থাকেন, গ্রামের বাড়ি কোথায়। আমি থাকি হলো মেইনলি টঙ্গীতে, আর গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়াতে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। মাইক্রোফোনটা অফ করে দিবেন। বিদ্যুৎ সরকার। মিস্টার বিদ্যুৎ। স্যার, আমার বাড়ি রাজবাড়িতে।
রাজবাড়ী। আমি আমি 2022 সালের এসএসসি পরীক্ষার্থী। ওকে, এখন রাজবাড়ীতে আছেন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাট মিন্স স্টুডেন্ট। জি স্যার। ওকে, সজিবুল ইসলাম। সজিবুল ইসলাম শুনতে পাচ্ছি না, মাইক্রোফোন অফ করা আছে। আপনার মাইক্রোফোনটা অন করেন, আমি মাইক্রোফোনটা অফ দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি এমনটার প্রবলেম হয় যে আপনি কম্পিউটার থেকে মাইক্রোফোন অন করতে পারছেন না বা কোনো সমস্যা, সেক্ষেত্রে মোবাইল থেকে কিন্তু যুক্ত হতে পারেন। মোবাইল থেকে যুক্ত হওয়ার জন্য গুগল মিট নামে একটা অ্যাপস আছে, জাস্ট ডাউনলোড করবেন ফ্রম গুগল প্লে স্টোর, দ্যাটস ইট। তখন ওই লিঙ্কে ক্লিক করলে সেটা আপনাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে সেই অ্যাপসে। তখন জাস্ট ওইখানে ইয়েস আস্ক ফর জয়নিং, জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, আমি সজিবুল আপনার কাছে পরবর্তীতে আসতেছি। শবনম লোনা, যদিও আমরা জানি শবনম লোনা। জি, আমি জব করি ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে। আর আমার সবকিছুই ঢাকাতে, মানে আমাদের গ্রামের বাড়িও ঢাকা, শহরের বাড়িও ঢাকা, থাকি রামপুরাতে। ওকে, থ্যাংক ইউ। ওকে, মিস্টার সজিবুল ইসলাম, এখন শুনতে পাচ্ছি, বলেন। মোবাইল থেকে যুক্ত হয়েছেন, আগে মাইক্রোফোন অন করেন। মোবাইলের মাইক্রোফোন অফ করা আছে। আচ্ছা, আমরা যে মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, একটু লেফট সাইডে আছে একটা মাইক্রোফোন, ভেরি প্রবাবলি রেড বাটন। ওইটা অফ আছে মানে রেড, যদি অন করবেন তখন রেডটা চলে যায়, এমনই হয়তো বা। আচ্ছা, মিস্টার আলামিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম মোহাম্মদ আলামিন। আমার হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা। বর্তমানে মালয়েশিয়াতে আছি, একটা কোম্পানিতে জব করি। ওকে, থ্যাংক ইউ। আলামিন, আমি যদিও আপনার সম্পর্কে ভালোই জানি, তারপর একটা জিনিস খুব জানার ইচ্ছে, আপনি স্টাডি কতটুকু করেছেন? স্যার, ইন্টারমিডিয়েট স্যার। আচ্ছা, আলামিনকে আমি এই জন্য জিজ্ঞেস করছি কারণ আলামিনের ইংরেজি শুনলে মনে হয় যে সে মাস্টার্স অনার্স এরকম কমপ্লিট করছে, মানে সে খুব ভালো ইংরেজি জানে এবং বলতেও পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইসরাত জাহান বৃতি। ইসরাত জাহান বিতি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম ইসরাত জাহান, আমি খুলনা থেকে বলতেছি। আমি স্টুডেন্ট। আপনি এইবারে এইচএসসি পরীক্ষার্থী, রাইট? জি না, আমি বিবিএ কমপ্লিট করলাম আচ্ছা, কোথা থেকে বলছেন বললেন? কুমিল্লা থেকে। মানে আপনার গ্রামের বাড়ি কুমিল্লা, থাকেনও কুমিল্লা, রাইট? জি জি। ওকে, ইসরাত ফ্রম কুমিল্লা, থ্যাংক ইউ। আপনি দুই জায়গায় জয়েন হয়েছেন, ওকে, বুঝতে পারলাম। সাইফুল ইসলাম, মিস্টার সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বর্তমানে আছি মোবাইল। আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল এবং আমি মোবাইল একটা কলেজে একটা লেকচারার পদে আছি। ওকে, কোথায় থাকেন? গাজীপুর? জি জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর মিস্টার সোহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে সোহানুর রহমান স্পর্শ। আমার হোম টাউন হচ্ছে ময়মনসিং, থাকিও ময়মনসিং এ, এখন আপাতত ময়মনসিং আছি। ইউ আর বিবিএ কমপ্লিট করে আপাতত। ইউ আর sorry? অলসো সিঙ্গার, রাইট? হ্যাঁ, বলা যায়। ওকে, আমরা ফিউচার আপনার কাছ থেকে গান শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, মিস্টার Thank you. রেজাউল রেজা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, থাকি বর্তমানে ঢাকাতে, আর একটা প্রাইভেট জবে আছি। ওকে, থ্যাংক ইউ। মিস্টার আমির হামজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আমির হামজা রিফাত, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, আর আমি স্টুডেন্ট। ওকে, ব্রাহ্মণবাড়িয়া অনেক। ওকে, থ্যাংক ইউ। মিস্টার ওপো। মিস্টার ওপো। মিস্টার ওপো।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ রাসেল আলী অপু। আমি রাজশাহীতে থাকি। আমি 2021 সালে মাস্টার্স কমপ্লিট করেছি একটা প্রাইভেট ভার্সিটি থেকে। ওকে, গ্রেট। মিস্টার সৌরভ ফ্রম ইন্ডিয়া। হ্যালো স্যার, ইয়েস মিস্টার সৌরভ। আমি সৌরভ সর্দার। আমার বাড়ি হচ্ছে শিকারপুর অ্যান্ড আমি এখানেই থাকি, হোম টাউন এটাই। আচ্ছা, আপনার নাম দেখতে পাচ্ছি সৌরভ 48। সৌরভ সর্দার, মানে ওটা জিমেইলে দেওয়া আছে 48। আচ্ছা আচ্ছা, আপনি ইন্ডিয়া থেকে বলছেন না? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া থেকে বলছি। কিন্তু আপনার নামটা কি কোথায় বলেন, বাংলাদেশের মনে হচ্ছে। না 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 না, আচ্ছা ঠিক সৌরভ আছে। সর্দার। ওকে, থ্যাংক ইউ। আফসানা মিমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি আপনার নাম আমার বর্তমানে কাজে আছি। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি সুনামগঞ্জ, থাকেন কোথায়? ব্রাজিলে আছি। ব্রাজিল, অনেক দূর অনেক দূর। জি। আচ্ছা সমস্যা নেই, বেশি দূরে থাকলেও কাছে আছেন, আমাদের সাথেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সিরাজুল ইসলাম। মিস্টার সিরাজুল ইসলাম খুবই ক্লোজ, মানে ক্লোজ বলতে অনেক আগে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজবাড়ী ডিস্ট্রিক্ট থেকে বলতেছি। আমি এসইও সার্ভিস প্রোভাইড করি লোকাল এবং মার্কেট প্লেস দুই জায়গায়। আপনার গ্রামের বাড়ি ওইখানেই না, রাজবাড়ি? জি, রাজবাড়ী ডিস্ট্রিক্ট। ওকে, বিদ্যুৎ আর আপনার মধ্যে সম্পর্ক কি, দুইজনের রাজবাড়ির? বিদ্যুৎ হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট ভাই, আর হচ্ছে আমি ওকে অ্যাড করেছি। ওকে, থ্যাংক ইউ। ওকে সিরাজুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে, আবার চলে আসছি সজিবুলের কাছে। সজিবুল ইসলাম, মাইক্রোফোন অন আছে, এখন কথা বলেন। স্যার, আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া এবং আমি বর্তমানে আশুলিয়াতে একটি প্রাইভেট কোম্পানিতে জব করতেছি। ওকে গ্রেট। ব্রাহ্মণবাড়িয়ার অনেক আছে, মানে মোটামুটি এই বেচে। খাদিজা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, খাদিজার মাইক্রোফোন অফ আছে, দ্যাট মিন্স সজিবুলের মাইক্রোফোন দিয়ে কথা আসতেছে। তো খাদিজা আপনার মাইক্রোফোনটা অফ করেন, সরি অন করেন। ওকে জি বলেন, এখন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি খাদিজা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি এখন আশুলিয়া, ঢাকা আশুলিয়া। আচ্ছা, ঢাকা আসলে কি স্কুল টিচার? চাকরি করেন না গৃহিণী? হ্যাঁ, আমি একটা প্রাইভেট সেক্টরে জব করি। ওকে, জব করেন। সজীবা আসলে আপনার আসলে দুইজনের মধ্যে সম্পর্ক কি, আমরা একটু শুনি। কিছুক্ষণ আগে এক ক্যামেরার মাঝে ছিলেন, এখন আলাদা হয়ে গেছেন। আচ্ছা যাই হোক, ঝগড়াঝাটি করেন না, কারণ আলাদা হয়ে গেছেন দুই ক্যামেরাতে, এই জন্য মনে হচ্ছে কিছু একটা হয়েছে। যাই হোক, বুঝতে পারছি। হাজবেন্ড ওয়াইফ যদি একসাথে ফ্রিল্যান্সিং করেন, এটার মধ্যে অনেক প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট কি আছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে আপনারা জানেন যে ফাইবার বা বিভিন্ন মার্কেটে কাজ করতে হলে ইনস্ট্যান্ট মেসেজ দিতে হয়, মানে মেসেজ আসার সাথে সাথে মেসেজে রিপ্লাই দিতে হয়, নয়তো বা ক্লায়েন্ট অন্য অন্য সেলারের কাছে চলে যায়। তো কিছুদিন আগে আমি একটা উদাহরণ দেই, আমি শেভ করতেছি, তো এমন সময় আমার ক্লায়েন্টের একটা মেসেজ আসছে। তো ক্লায়েন্ট বলতেছে, রাকিব আর ইউ রেডি? তো আমি তো শেভ করতেছি, এই মুহূর্তে আমার রেডি হওয়া সম্ভব না। তো আমার ওয়াইফকে বলতেছি, শাইলা কি বলতেছে? তো শাইলা বলতেছে, ক্লায়েন্ট বলছে, মিস্টার থমাস, রাকিব আর ইউ রেডি? তাই আমি বলছি, ওকে রিপ্লাই দাও, আমার আই নিড 10 মিনিটস মোর। তখন আমার ওয়াইফ এটা রিপ্লাই দিয়ে দিয়েছে। তো বিষয়টা কি, যদি আপনারা একসাথে হাজব্যান্ড ওয়াইফ কাজ করেন, কিংবা রুমমেট কাজ করেন, কিংবা ছোট ভাই বোন কাজ করেন, মানে এক গড়ে যদি দুইজন সদস্য ফ্রিল্যান্সিং করেন, তাহলে একজন আরেকজনের সহায়তা নিয়ে বিভিন্ন প্রজেক্ট করা যায়, ক্লায়েন্টের সাথে হ্যান্ডেল করা যায়, যেভাবে আমরা স্কুল লাইফে বা ইউনিভার্সিটির লাইফে আমরা করেছি, অ্যাজ লাইক এ টিম ওয়ার্ক। ওকে, আপনাদের দুজনের জন্য শুভকামনা রইল। মিস্টার সাইফুল ইসলাম। মিস্টার সাইফুল ইসলাম। জি 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 বলেন। শুনতে পাচ্ছি, জি সরি কি করবো? জি 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 সাইফুল ইসলাম, কোথা থেকে বলছেন, কি করেন?
ও আচ্ছা আচ্ছা, আমি মনে হয় বলেছি একবার। আচ্ছা আমি আচ্ছা মোবাইল থেকে বলছিলাম। জি জি, আচ্ছা। গাজীপুর মোবাইল থেকে। না, এটার প্রোফাইলটা অন্যরকম মনে হচ্ছে তাই। ও আচ্ছা আচ্ছা, আমি জাস্ট চেঞ্জ করলাম ল্যাপটপে। ওকে ওকে, হ্যাঁ, ইউ আর লেকচারার ফ্রম গাজীপুর, ইউর হোম ডিস্ট্রিক্ট ইজ বরিশাল মেবি। জি। তাহলে বরিশালের পেলাম 2 জন, ঢাকা ঢাকা রাজপুর পেলাম নাকি, রাজপুর নাকি এটার নাম বললেন 2 জন, বিদ্যুৎ এবং সিরাজুল ব্রাহ্মণবাড়িয়ার 5 জন প্রায়, মাশাআল্লাহ, দ্যাট মিন্স আমার ডিস্ট্রিক্ট। ওকে, তাহলে এখন আমার পরিচয়টা দেই। আমিও ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, বর্তমানে ঢাকাতে বাড়িধারা জে ব্লক শেষ, নতুন বাজার স্টার্ট, ওই অবস্থানে থাকি। আমার স্টাডি কলেজ পর্যন্ত কমপ্লিট করেছি ব্রাহ্মণবাড়িয়া চিনা আর্যমার স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমি BBA ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট ফ্রম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তারপর হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা করি আপডেট আন্ডার ওয়েস্টিন হোটেল, অ্যান্ড আই ওয়াজ অলসো শেফ। এখন পার্মানেন্টলি জব করছি তার্কিশ এম্বাসিতে অ্যাজ এ গভর্নমেন্ট জব, অবশ্যই এটা তার্কিশ গভর্নমেন্ট জব। ওইখানে প্রায় 2015 থেকে জব করছি, অলমোস্ট 7 ইয়ার্স রানিং, 6 সামথিং। এই হলো কথাবার্তা। ফ্রিল্যান্সিং করতেছি দীর্ঘ অনেকদিন যাবত। একটা ওয়াইফ আছে, 2টা বাচ্চা আছে, তাদেরকে নিয়ে সুন্দর করে চলি আর আপনাদেরকে শেখানোর চেষ্টা করি নিজে যতটুকু জানি। তা আমার কোর্সে কিছু নিয়ম কানুন আছে, এই জিনিসগুলো একটু জানিয়ে দেই। আপনারা যারা এখানে জয়েন করছেন, যারা সবাই মোটামুটি 5,000 টাকা দিয়ে জয়েন করছেন, তাই না? তো নিশ্চয়ই কিছু শেখার জন্য টাকা পয়সা দিচ্ছেন, তাই না? তো শুধু টাকা পয়সা না, আপনাদের যে মূল্যবান সময়গুলো দিচ্ছেন সেটাও কিন্তু টাকা পয়সার চেয়ে কম না। এখন আমরা কি কি শিখাবো সেটা কি সবাই জানি এখানে? কেউ কি কনফিউশন আছেন কি কি শিখবেন? কারণ এমন স্টুডেন্ট থাকে 1 মাস ক্লাস চলে যায়, কি শিখবে সেটা সে জানে না। সে ভাবতেছে HTML আর CSS বুঝি তার কাজ শেষ। আমরা তো সবাই জানি কি কি শিখবো, তাই না? ওকে, তাহলে আমি ক্লাসটাকে আর দীর্ঘায়িত করছি না এত কিছু আলোচনা করে। তবে কয়েকটা রুলস আমি বলে দিচ্ছি। যেমন আমাদের প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস হবে, বৃহস্পতিবার রাত 8টায় এবং সোমবার রাত 8টায়। প্রত্যেকটা ক্লাসে ছোটখাটো হোমওয়ার্ক দেওয়া হবে, সেই হোমওয়ার্কটা আপনার জমা দিতে হবে যেদিন ক্লাস থাকবে এর 6টার ভিতরে। দ্যাট মিনস যদি নেক্সট ক্লাসটা থাকে সোমবারে, আপনি ক্লাসে বাড়ি কাজ জমা দিবেন সোমবার ঠিক রাত 6টার আগে। ফ্রিল্যান্সিং ফ্রি কে নামে একটা ফেসবুক গ্রুপ আছে, এটার সাথে আমি একটু পরিচয় করে দিচ্ছি, ওইখানে জমা দিবেন। তারপর আমি ওই বাড়ি কাজটা দেখব, আমি মার্কস দেব। যদি মার্কস 80 নিচে পান, অর্থাৎ 80 নিচে, আপনি রিপ্লাই আবার পুনরায় কাজটা করবেন। যদি 80 উপরে পান, দ্যাট মিনস আপনার কাজ হয়ে গেছে, আপনার কাজটা করতে হবে না। এখন যদি আমার ক্লাসে কোনো ব্যক্তি টানা 3টা ক্লাস 1 2 3 টানা 3টা ক্লাস মিস করেন, কিংবা টানা 3টা কাজ বাড়ি কাজ জমা না দেন আমাকে ইনফর্ম ছাড়া, তাহলে ইউ উইল বি সাসপেন্ডেড ফ্রম আওয়ার গ্রুপ অটোমেটিক্যালি। কথাটা খুব হার্ড লাগতে পারে, বাট দিন শেষে আপনাদের ভালোর জন্য আমি কাজ করব, এটা বিশ্বাস রাখবেন আজকের থেকে। 3টা, দ্যাট মিনস আমরা ধরতে পারি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ, অর্থাৎ টানা 10 দিন যদি আপনি আমার সাথে কমিউনিকেশন না রাখেন, আমাকে ইনফর্ম ছাড়া যদি আপনি ক্লাস মিস করেন কিংবা বাড়ি কাজ না দেন, আমি কনসিডার করব ইউ আর নো লঙ্গার মাই স্টুডেন্ট। ওকে, এখন স্যার আপনি আমাদেরকে সাসপেন্ড করবেন, তা আমরা কি আপনাকে সাসপেন্ড করার বা আপনার কাছে চলে যাওয়ার কোনো ওয়ে নাই? আজকে থেকে 1টা ক্লাস 2টা ক্লাস 3টা ক্লাস, নেক্সট 3টা ক্লাস আপনারা করবেন। করার পর যদি কারো মনে হয় যে আমি ক্লাসটা করতে পারবো না, আই ক্যান নট কন্টিনিউ, আমি রাকিব স্যারের কাছ থেকে মনে হয় শিখতে পারবো না, হি ইজ নট এবল টু টিচ মি, সে বেশি একটা জানে না, উনি হয়তো বা মনে হয় না উনি আমাদেরকে টাকা পয়সা ইনকাম করাইতে পারবো বা মার্কেটে নিতে পারবে, এই বিশ্বাসগুলো যদি আপনার ভিতরে, এই দুর্বলতা যদি ভিতরে সৃষ্টি হয়, ইউ জাস্ট ইনফর্ম মি, আপনার টাকা আমি আপনাকে রিটার্ন পাঠিয়ে দেব। দ্যাট মিনস কি হলো, আমিও আপনাকে সাসপেন্ড করতে পারবো, আপনারাও আমার কাছ থেকে চলে যেতে পারবেন, কিন্তু আপনাদের সুযোগ থাকবে 3টা ক্লাস, এবং আমারও আপনাদেরকে দেখার আছে টানা 10 দিন, দ্যাট মিনস 3টা ক্লাসই। তো কথাগুলো খুব হার্ড, বাট এটা আমাদের ফিউচারে অনেক কাজে লাগবে যদি এই জিনিসগুলো একটু মেনে চলেন। আচ্ছা, আমাদের কোর্স করতে গিয়ে অনেক বাধা আসতে পারে। কিরকম বাধা? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কথা বলি।
কোর্স থেকে বাধা আসতে পারে যে আমি সারাদিন অফিস করেছি, খুবই টায়ার্ড, আমি স্যার আজকে বাড়ি কাজটা করতে পারি না, মাথা ব্যথা, ঘুমিয়ে গিয়েছি। আচ্ছা, এটা একদিন হতে পারে। আমরা যখন বৃহস্পতিবার ক্লাসটা শেষ করবো, নেক্সট ক্লাস সোমবার, শুক্র শনি রবি 3 দিন থাকে মাঝখানে সোমবার আসতে। তো 3 দিনের মধ্যে একদিন আপনার মাথা ব্যথা হয়ে যেতে পারে, নিশ্চয় আর বাকি 2 দিন না। আর আমি যে বাড়ি কাজ দেবো 3-4 ঘন্টা কাজ করলে এনাফ, যে কোনো একদিন। তো একদিন 2 দিন 3 দিন নিশ্চয়ই হবে না এই প্রবলেমটা। জাস্ট টু মোমেন্ট। ওকে, কি বলতেছিলাম, সরি ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ স্যার, খুব টায়ার্ড, আমি বাড়ি কাজ 3-4 করতে, ঘন্টা হ্যাঁ কাজ খুব, করলে miss হ্যাঁ খুব টায়ার্ড, বাড়ি কাজ করতে পারি নাই স্যার। বোনের বিয়া ছিল, আত্মীয় স্বজনের বাসায় গিয়েছিলাম, ইমুককে দেখতে গিয়েছিলাম, এই অজুহাতগুলো আসতে পারে। আগামী 6 মাস আপনাদের জন্য যে জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত, দেখেন আমি কিন্তু আপনার ভালোর জন্য বলছি, কিন্তু কথাগুলো যখন বলছি মনে হচ্ছে আপনাকে প্রফেশনাল লাইফটা আমি কন্ট্রোল করছি, এমনটা মনে হতে পারে, বাট আমি আপনার ভালোর জন্য বলছি। যেটা করতে হবে আপনাদের, আগামী 6 মাসে আপনার আত্মীয় স্বজনকে ভুলে যেতে হবে। আমার আত্মীয় স্বজন নাই আগামী 6 মাস, বুঝাবেন আই এম সরি আমি আসতে পারছি না, ফোনে প্রয়োজনে ফোনে কথা বলবেন, কান্না করবেন, তবে আত্মীয় স্বজনকে কনভিন্স করবেন, বাট আপনি আপনার জায়গা থেকে নড়বেন না। আগামী 6 মাস 5 ঘন্টার বেশি ঘুমাবেন না। যদি ডক্টররা বলে যে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাইতে হয়, 5 ঘন্টা বেশি ঘুমাবেন না, দেখবেন যে অনেক সময় পাচ্ছেন। যদি সময় থাকে আপনি 10 ঘন্টা ঘুমান, আই ডোন্ট মাইন্ড। আগামী 6 মাস গার্লফ্রেন্ড যদি থাকে, গার্লফ্রেন্ডের সাথে ডেটিং দেওয়া বন্ধ করবেন, কারণ এখানে গার্লফ্রেন্ড যুক্ত আমার অনেক লোকজন আছে আমি জানি, তো তাদেরকে মিন করছি, আমি নাম মেনশন করছি না। গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডকে অ্যাভয়েড করবেন, যে গার্লফ্রেন্ডকে বলবেন আচ্ছা একটু বিজি আছি, একটা কাজ শিখতেছি, বা এরকম কনভিন্স করবেন। কিভাবে কনভিন্স করবেন, দেখো আজকে যদি আমি কাজটা শিখি, আমি সুনিশ্চিত আগামী 1 বছর পর আমি প্রতিষ্ঠিত হব, তখন দেখবা যে তোমার বাবা আমার কাছে এনে তোমাকে দিয়ে দিছে, নো রাকিব তুমি নো আমার মেয়েকে রাখো, তোমার কাছে আমি দিয়ে গেলাম। গার্লফ্রেন্ডের বাবা আপনাকে খুঁজবে, আপনাকে খুঁজতে আপনি ওই মেয়ের পিছু করতে হবে না, এটা প্রমাণিত। কারণ আমার স্টুডেন্ট যারা লাস্ট ব্যাচে একটা স্টুডেন্ট আছে, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখি, তার এমন অবস্থা হয়েছিল আর কি। তো আগামী 6 মাসের জন্য আপনার গার্লফ্রেন্ডকে ভুলে যান। গার্লফ্রেন্ডের সাথে ডেটিং দিবেন কখন, মাঝে মধ্যে, খুব একটা না, 5-10 মিনিট কথা বলবেন। তার মানে কি হলো দাঁড়ালো, আপনার মনোযোগ সবসময় এখন কম্পিউটারে থাকবে, আপনার এন্টারটেইনমেন্ট থাকবে কম্পিউটারে। আপনি যদি ধরেন একটা ভালো লাগতেছে না, আপনি নতুন একটা উইন্ডোজ চালু করবেন, একটা আসিফের গান লাগাই দিবেন, ও প্রিয়া তুমি কোথায়, আর আপনি কাজ করবেন, যেটা আমি নিজে করি। সো ইউ উইল গেট এন্টারটেইনমেন্ট, এন্ড অন দ্য আদার হ্যান্ড আপনি আপনার কাজটাও কমপ্লিট করতে পারছেন। তো এইভাবে যদি আপনি কাজ করেন, আপনার কাজে কোনো সমস্যা হবে না। এখন বলতে পারেন যে স্যার এই যে কথাগুলো বলছেন, আপনার জীবনে কি আপনি এমন করছেন কোনোদিন? তো তাদেরকে বলবো আপনার ইউ শুড টক উইথ মাই ওয়াইফ। আমার এমনও গেছে, আমি টানা 6 মান্থ মাত্র 4 ঘন্টা ঘুমাইছি, টানা 6 মান্থ মাত্র 4 ঘন্টা। এখনো স্টিল আমি এই যে কথা বলতেছি, আমি কিন্তু মাথা ব্যথা করতেছে আমার, কারণ আজকে অফিসে প্রচুর কাজ ছিল। 6টার সময় বাসায় আসছি, 6:30 বাসায় আসছি, এসে গোসল করে কিছু রান্না বান্না মানে খাইছি, খাওয়া দাওয়া করে কিন্তু এখানে বসছি। মাঝে মধ্যে আমার রান্না বান্না করতে হয় হেল্প করার জন্য, কারণ আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে। তো আমার এখনো 4 ঘন্টা মাঝে মধ্যে ঘুমাই, 5 ঘন্টা মাঝে মধ্যে ঘুমাই। এখন স্টিল আমি 2টা প্রজেক্ট রেখে দিচ্ছি। এখন আমি ক্লায়েন্টকে বলে দিছি যে আমার ক্লাস আছে, ক্লাসের পর আমি তোমার কাজ করব। তো দেখেন আমি যদি রাত 2টা-3টা পর্যন্ত কাজ করি, তখন সকাল 8টার সময় ঘুম থেকে উঠে 9টায় আমার অফিসে যেতে হয়। তো আমার 4 ঘন্টা ঘুম হয় মাঝে মধ্যে। যদি মাঝে মধ্যে প্রজেক্ট না থাকে, প্রজেক্ট থাকে না, খুব কম থাকে, তো প্রজেক্ট যদি না থাকে হয়তো বা একটু রেস্ট করতে পারি, 5 ঘন্টা বা 5.5 ঘন্টা ঘুমাই। কিন্তু 6 ঘন্টা প্লাস কবে যে ঘুমাইছি আই ডোন্ট রিমেম্বার রাইট নাও। সো আমি যদি একটা পার্মানেন্ট জব করতে পারি এবং 9 আওয়ার্স আমি ওইখানে স্পেন্ড করি, আমি যদি একজন ট্রেইনার হতে পারি, আমি যদি একজন ফ্রিল্যান্সার হতে পারি, তাহলে আপনারা শুধু স্টুডেন্ট প্লাস ফ্রিল্যান্সিং, জব প্লাস ফ্রিল্যান্সিং, এটা কি করতে পারবেন কি পারবেন না বলেন? এক যুগে সমস্যা হবে? অবশ্যই স্যার। না স্যার,
কোনো অজুহাত আসবে ক্লাসে? স্যার আমার মাথা ব্যথা ছিল, না স্যার স্যার। আমার অফিসে দেরি হয়েছে, অজুহাত আসবে? না, ইনশাল্লাহ পারবো। আমাদের সবচেয়ে দুর্বলতা কি জানেন? আমরা যদি নিজেদেরকে কনভিন্স করি যে না না এই কাজটা ওকে, আমি কালকে ক্লাসে গিয়ে বলবো স্যার আমার মাথা ব্যথা ছিল সেজন্য ক্লাসটা করিনি, স্যার নিশ্চয়ই আমার প্রতি রাগ করবে না। এই যে নিজেকে একটা কনভিন্স করে ফেলছেন, ইফ ইউ কনভিন্স ইউরসেলফ, মনে রাখবেন আপনি কিছুই করতে পারবেন না। সো নিজেকে কনভিন্স করার চেষ্টা করবেন না, অন্তত এই দিক থেকে। যেটা করবেন মনোযোগ সহকারে করবেন। আমার একটা টিচার ছিলেন মোহরম মৌলানা আনোয়ার স্যার, উনি এখন পৃথিবীতে নাই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি সবসময় একটা কথা বলতেন, আমি ক্লাস 8-এ পড়ি তখন, তো উনি সবসময় একটা কথা বলতেন, তুমি যেটাই করো না কেন মনোযোগ সহকারে করবা। তুমি এমন মনোযোগ সহকারে স্টাডি করবা, তোমার ঘরে কেউ ঢুকছে, ঢুকে তোমার পিছন থেকে ঘরের কিছু মালামাল নিয়ে গেছে, কিন্তু তুমি টিয়ার পাবা না যে তোমার ঘরে চুর ঢুকছে। এতটা মনোযোগ হবা তুমি। সো আপনাদেরকে আমি বলছি, এখানে আমার অনেক সিনিয়র আছেন, দিন শেষে আমার স্টুডেন্ট, আমার জুনিয়রও আছেন, আমার ফ্রেন্ড সমতুল্য অনেকেই আছেন, কিন্তু সবাইকে আমি এক জায়গায় আমি স্থান দিচ্ছি। সবাই আমার এখন আজ থেকে সবাই আমার স্টুডেন্ট। এখানে আমার কোনো ফ্রেন্ড, ছোট ভাই, বড় ভাই, আঙ্কেল কেউ নাই, সবাই আমার স্টুডেন্ট, এবং আজ থেকে আমি আপনাদের টিচার। যদি এই জিনিসটা আমরা মানতে পারি, বা আমি যেভাবে কথা বলি এই গোড়াতে শুনতে পারেন, তাহলে 6 মান্থ পরে আপনি আপনার জায়গাটা একটু অন্যরকম ভাবে কনসিডার করবেন, অন্যরকম ভাবে আপনি মূল্যায়ন করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? খুব কঠিন হয়েছে? জি স্যার। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, আমি মাঝে মধ্যে খুব কর্কশ ভাবে কথা বলবো ক্লাসের সময়, খুব কর্কশ ভাবে কথা বলবো, তো আপনারা বুঝে নিবেন এটাই বুঝি আমার আদর করার স্টাইল, এটাই বুঝি আমার ভালোভাবে কথা বলার স্টাইল। সো নেভার মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি এটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে। হয়তো বা কোনো একটা প্রেসারে আপনাদের মেসেজ আমি রেটে রিপ্লাই করতে পারি, হয়তো বা আমার অফিসে মাঝে মধ্যে পার্টি হয় আমার, বা অফিসে মাঝে মধ্যে থাকতে হয় প্রোটোকল ভাবে, তো সেই জন্য হয়তো মাঝে মধ্যে ক্লাস মিস হইতে পারে, কোনো একটা সপ্তাহে ক্লাস মিস হয়ে গেছে, হয়তো আমি ব্যাকআপ পরবর্তীতে ক্লাসটা নেব। তো যদি এমন কখনো ক্লাস মিস হয়, প্লিজ মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না, আমাকে সবসময় মানে কি বলবো একটু সেমপিতি হিসাবে অন্তত একটু কনসিডার করবেন এই বিষয়গুলো। এবং আপনাদের একটা প্রবলেম হতে পারে আমি ইনস্ট্যান্ট আনসারটা না দিতে পারি, হয়তোবা দেখছি 10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনার রিপ্লাই দিতে পারি, প্লিজ জাস্ট এই জায়গাটা একটু কনসিডার করবেন। পারবো? অবশ্যই স্যার। যদি পারেন তাহলে আমি সাহস করতে পারি, তাহলে সামনের দিকে আজকে শুরু করতে পারি। আচ্ছা ওকে, এই কথাগুলো আমি সবসময় বলি না, আর সামনে আর বলবো না, তবে লাস্টে এখন একটা কথা বলছি, সেটা হলো আমরা কি এখন যদি কোনো আইটি সেক্টরের সাথে বা কোনো প্রফেশনাল সাথে যুক্ত থাকি, মানে আইটি ফ্রিল্যান্সিং রিলেটেড, তাহলে সেগুলো আমরা অ্যাভয়েড করব, যদিও থাকে আপনার মাঝেই রাখবেন। আজ থেকে শুধু আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কাজ শিখতেছেন, আর কোনো ফ্রিল্যান্সিং কাজ করতেছেন না, এটা ধরে নেবেন, ঠিক আছে? এবং কোনো ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের সাথে আপনি জড়িত হতে পারবেন না। কেন? কারণ এটা আপনাকে কনফিউজ করবে। আমি যেটা বলি সেটাই আপনি বিশ্বাস করবেন, মানে ফ্রিল্যান্সিং এর কাজের ক্ষেত্রে যদি এই বিশ্বাসটা রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সফল হবেন। কারণ নিশ্চয়ই আপনাদের চেয়ে আমি একটু না একটু বেশি বুঝি এই সেক্টরটাতে, তাই না? এটা তো বিশ্বাস করতে হবে অ্যাটলিস্ট। যেমন কৃষিকাজে চিন্তা করি, নিশ্চয়ই আমার বাবা আমার চেয়ে ভালো কৃষিকাজ জানে, আমি যতই শিক্ষিত হয় না কেন, কারণ উনি কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা, উনি কিন্তু লাঙ্গল দিয়ে প্রাচীন পদ্ধতিতে হাল চাষ করতে পারে, আপনি আমি কিন্তু পারি না। সো এক একজন এক এক সেক্টরে এক্সপার্ট, তাকে ওইভাবেই কনসিডার করা উচিত। তাহলে আমরা শুরু করছি। ওকে, রিঙ্কু মাইক্রোফোনটা অফ করে দেন। মোটামুটি এখন আর কারো কথা বলতে হবে না, সবাই মাইক্রোফোনটা অফ রাখতে পারেন। আচ্ছা রিঙ্কু, আপনাকে আমি সুইচ অফ করে দিচ্ছি, আপনি সজীবের পিসিতে দেখেন। ওকে, রিঙ্কু সজীবের পিসিতে দেখুক, আমি সুইচ অফ করে দিচ্ছি রিঙ্কুকে, সরি খাদিজাকে। আমি প্রথমে আমার স্ক্রিন শেয়ার করব।
সজীব চাইলে ক্যামেরা অফ করে দিতে পারেন, এখন সমস্যা নেই। ক্যামেরা অফ থাকলে নেটওয়ার্ক ভালো থাকে। দেখেন তো আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? স্যার আমার একটা কথা ছিল। জি স্যার দেখা যাচ্ছে। ওকে, কে বলতেছিলেন? আফসানা। জি আফসানা বলেন। আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হইতেছে, আমি ওয়াইফাইটা আমি চেঞ্জ করতেছি, আমার একটু সময় লাগবে স্যার। ওকে, সমস্যা নেই। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, আমি স্ক্রিন শেয়ার করেছি। আমাদের প্রথমে একটা সফটওয়্যার ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? একটা সফটওয়্যারটার নাম হলো সাবলাইম টেক্সট। অনেকের কম্পিউটারে সাবলাইম টেক্সটটা আছে, সো যাদের কম্পিউটারে আছে দরকার নেই, যাদের নাই তারা ডাউনলোড করবেন। কিভাবে সাবলাইম টেক্সটটা ডাউনলোড করবেন একটু দেখাচ্ছি। প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি সবসময় ক্রোম ব্রাউজার ইউজ করি, আপনিও ক্রোম ব্রাউজার ইউজ করবেন, বিকজ ক্রোম ব্রাউজার অনেক ফাস্টার অন্যান্য ব্রাউজারের তুলনায়। তো ক্রোম ব্রাউজারে আপনি সার্চ বাটনে যাবেন, গিয়ে ডাউনলোড সার্চ করবেন ডাউনলোড সাবলাইম টেক্সট, নিচে চলে আসছে সম্ভবত। ডাউনলোড সাবলাইম টেক্সট, তারপর এই যে ডাউনলোড সাবলাইম টেক্সট এটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন উইন্ডোজ 64 বিট। উইন্ডোজ 64 বিট, যদি আপনার উইন্ডোজ 60 বিটে সাপোর্ট করে, অন্য বিটে সাপোর্ট করতে আমি দেখি নাই বা আমি ইউজ করি নাই। সো উইন্ডোজ 64 বিটে ক্লিক করবেন। জানি এখন সবারই উইন্ডোজ 64 বিট। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সাবলাইম টেক্সট ডাউনলোড হইতেছে। এটা ডাউনলোড হক, এই ফাঁকে আমি আমার সাবলাইম টেক্সটটাকে যেটা ডাউনলোড করা আছে সেটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, আমি সাবলাইম টেক্সটটা আনইনস্টল করে দিছি। ওকে, তা ডাউনলোড হয়ে গেছে এটা। আমি এখানে যাব, গিয়ে শো ইন ফোল্ডার এখানে যাব। যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার ফাইলটা এটা। ফাইলের উপর কেউ একজন জয়েন করতেছে সম্ভবত। ওকে, ওকে, ফাইলের উপর মাউস রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর একটু দেখেন, আমি একটু বড় করা যায় দেখি তো। যেভাবে আছে এভাবে রাখবেন। জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে অ্যাড টু এক্সপ্লোরার কন্টেন্টস মেনু, এটাকে টিক মার্ক করবেন, টিক দিবেন। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল হয়ে যাবে, ফিনিশ। দ্যাট মিন্স সাবলাইম টেক্সটটা এখন আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গিয়েছে। আচ্ছা, ইনস্টল যে হয়ে গিয়েছে আমি কিভাবে বুঝবো? দেখেন, আমি যদি উইন্ডোজের বাটনে ক্লিক করি আর এখানে লিখি সাবলাইম টেক্সট, এই যে চলে আসছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ওপেন। আমি ক্লিক করব ওপেনে, দেখতে পাচ্ছেন সাবলাইম টেক্সট ওপেন হয়ে গিয়েছে। আমি যদি এখানে পিন করে রাখি, এখানে রাইট ক্লিক করার পর যদি পিন টু টাস্কবার এখানে ক্লিক করি, তাহলে সাবলাইম টেক্সটটা নিচে সবসময় পিন হয়ে থাকবে। ডিলিট করে দিচ্ছি। তার মানে সাবলাইম টেক্সটটা আমার পিসিতে সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। কে বুঝেন না এতটুকু বলেন তো? কেউ আছেন এই পর্যন্ত বুঝেন নাই কিভাবে সাবলাইম টেক্সট ইনস্টল করতে হয়? স্যার বুঝছি, কিন্তু আমার হচ্ছে কি মানে কম্পিউটারে হচ্ছে কি নেট কানেক্ট হচ্ছে না, এই কারণে তো এটা করতে পারলাম না। বুঝেন নাই? বুঝতে পারছি, কিন্তু আমার কম্পিউটারে নেটটা কানেক্ট হচ্ছে না, কানেক্ট করতে পারছি না, ডিসকানেক্ট হয়ে আছে। না, আপনাকে কি আপনার কম্পিউটারে কেন কানেক্ট করতে হবে? এখন তো দরকার নাই। আমার পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম, করার পরে কম্পিউটারটা মানে কানেক্ট নেই, এখন কানেক্ট করতে পারছি না। না না, এটার সাথে আমার সাবলাইম টেক্সটের কি সম্পর্ক?
মানে কম্পিউটারে তো স্যার ওটা ইনস্টল দেওয়া লাগবে তাই না, ওটা তো ডাউনলোড দেওয়া লাগবে। এখন দেওয়ার দরকার নেই, আপনি পরে দিবেন। ঠিক আছে স্যার। আপনারা কি এখন কেউ কাজ করতেছেন? না, এখন কিন্তু কেউ কাজ করবেন না, এখন জাস্ট দেখবেন। দেখার পর আমি যখন ভিডিও রেকর্ড করছি সেই ভিডিওটাকে আপনি ফলো করে পরে বাসায় বসে প্র্যাকটিস করবেন। এখন কিন্তু কেউ কাজ করবেন না, শুধু দেখবেন চোখে। স্যার এটা তো রেকর্ড হবে তাই না, রেকর্ড অলরেডি হচ্ছে। ঠিক আছে স্যার, তবে আরেকবার একটু স্যার বলবেন। আরেকবার দেখানো সম্ভব না, দেখাইতে হলে আবার নতুন করে আনইনস্টল করতে হবে। সো যদি আপনি ভিডিওটা যেহেতু রেকর্ড আছে, আপনি জাস্ট পুনরায় পিছন থেকে দেখে নেবেন। ঠিক আছে স্যার। নয়তো আবার আনইনস্টল করে আবার ডাউনলোড করতে হবে। তাহলে আমার সাবলাইম টেক্সটটা ইনস্টল হয়ে গিয়েছে। সাবলাইম টেক্সট ইনস্টল কেন করেছি? আমি যে ওয়েবসাইটে বিভিন্ন কোড করব, সেই কোডগুলো আমি সাবলাইম টেক্সটে পুট করব, মানে সাবলাইম টেক্সটে আমি টাইপ করব সেই কোডগুলো। সেজন্য সাবলাইম টেক্সট আমি ইউজ করছি। সাবলাইম টেক্সট কি? সাবলাইম টেক্সট হলো একটা কোড এডিটর, যেখানে আমি কোডগুলো রাখবো। আমরা তো বিভিন্ন কোড করব, তাই না? আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি আমার উইন্ডোজে। ধরেন আমি চলে যাচ্ছি ডাউনলোডস বা ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে গিয়ে আমি এখানে একটা প্রজেক্ট করতেছি, একটা ফোল্ডার। আপনি ফোল্ডার করতে পারেন, ফাইল করতে পারেন, আপনার ইচ্ছা। আমি একটা ফোল্ডার করতেছি, ফোল্ডার। আমি এটা আবার ডিলিট করতেছি। আচ্ছা, আমি ডেস্কটপের এখানে একটা ফোল্ডার করতেছি। ফোল্ডার করার জন্য আমি এই জায়গায় মাউস রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমি নিচে আসবো নিউ। নিউ বাটন থেকে আমি চলে যাব ফোল্ডার, এখানে ক্লিক করব। ফোল্ডারের নাম দিচ্ছি ব্যাচ 5, ছেড়ে দেব, সেভ হয়ে যাবে। এখন ফোল্ডারের ভিতরে এখন আমি কোথায় আছি? ফোল্ডারের ভিতরে আছি। আচ্ছা, আমরা যখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানাই, ধরেন আমি যদি আমার রিসেন্ট ওয়েবসাইটটা দেখাই, হোল্ডিং, ওকে, আপনারা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন? ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এই ওয়েবসাইটে কি আছে দেখেন। এখানে কিছু টেক্সট আছে, যেটাকে আমরা কন্টেন্ট বলি। কিছু টেক্সট আছে, এখানে একটা লোগো আছে, এখানে বাটন আছে, এখানে ইমেজ আছে, আবার এখানে বাটন আছে, এখানে ইমেজ আছে, এখানে ইমেজ আছে। তার মানে এক একটা ইমেজ, এই ইমেজগুলো কোথায় আছে? নিশ্চয়ই এই ওয়েবসাইটটার কিছু একটা ব্যাকএন্ড সাইড আছে। ব্যাকএন্ড মানে কোনো এক জায়গায় ফাইল করা আছে, তাই না? নইলে এই হোমে ক্লিক করলে হোম বাটন, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট বাটন কেন আসবে? বা এমন একটা ডোমেইন থাকলেই নিশ্চয়ই এই টেক্সটগুলো বসবে না। এই ইমেজগুলো নিশ্চয়ই কোনো জায়গা না কোনো জায়গা থেকে এখানে প্রেরণ করা হচ্ছে, তাই না? তার মানে এই ইমেজগুলো বা এই লেখাগুলো কোনো না কোনো একটা ফোল্ডার আছে। কথা কি তাই নাকি? নয়তো বা এখানে তো আসার কথা না। জি স্যার। এই যে ইমেজটা, এখানে তো হুট করে এই ইমেজটাই আসার কথা না। নিশ্চয়ই এটার কোনো ব্যাকএন্ড একটা অপশন আছে, যেখানে ইমেজটা রাখা হয়েছে, তারপর ওইখান থেকে কল করা হয়েছে, তারপর এখানে আসছে। তাই আমাদের ওয়েবসাইট যদি বানাতে চাই, ওয়েবসাইটে কিছু ফাইল তৈরি করতে হয়। যেমন আমি এই ব্যাচ 5 এর আন্ডারে একটা ফাইল তৈরি করতেছি। ব্যাচ 5টা কি? একটা ফোল্ডার। প্রথমে কি নিচ্ছি আমি? ফোল্ডার। ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল তৈরি করতেছি। ফাইল তৈরি করার জন্য আমি ক্লিক করব রাইট বাটন, তারপর চলে যাব নিউ। নিউ থেকে আমি চলে যাব টেক্সট ডকুমেন্ট। এখানে টেক্সট ডকুমেন্ট পুরোটা আমি ডিলিট করব। এখানে লিখব index.html। আমরা কি লিখব? index.html, কারণ আমরা আজকের লেসনে শিখব HTML, সেজন্য আমরা index.html আমি লিখছি। জাস্ট আমি এখানে খালি জায়গায় একটা মাউসের অ্যাক্টিভ বাটন ক্লিক করব। ইয়েস, দেখতে পাচ্ছেন index.html, দ্যাট মিন্স এটা একটা ফাইলে আকারে কনভার্ট করছে। এখন এই ফাইলটা তৈরি করতে গিয়ে অনেকে একটা প্রবলেম ফেস করবেন। যেমন আপনার এই আইকনটা আসবে না। আপনার কেমন আসবে আমি দেখাই। ওকে, আমি এটা ডিলিট করতেছি, আবার নতুন করে ফাইল তৈরি করতেছি, কারণ অনেকের এরকম আসতে পারে।
index.html এন্টার। দেখছেন ওইটাও কিন্তু index.html, এটাও কিন্তু index.html, কিন্তু এটা কি ওইটার মতো হয়েছে? এটা ফাইল মনে হয়? কোন লোগো আছে? কেমন যেন কেমন মনে হচ্ছে না এটা? ওকে, এটার কারণ কি? যদি এই প্রবলেমটা সলভ করতে চান আপনারা প্রথমেই ধরুন আমি এটা কেটে নিচ্ছি, এখানে ক্লিক করো, ডিলিট বাটনে ক্লিক করলে চলে যাবে। তাহলে আমি প্রথম কি করছি একটু আবার পুনরায় রিভিশন দেই। আমি প্রথমে আমার ডেস্কটপে যাচ্ছি বা কোনো এক জায়গায় আমি ডেস্কটপে যাচ্ছি, যাওয়ার পর একটা ফাইল ফোল্ডার তৈরি করতেছি। ফোল্ডারের নাম দিচ্ছি ব্যাচ 5, ছেড়ে দিচ্ছি, ফোল্ডার হয়ে গেছে। এখন ফোল্ডারের ভিতরে যাচ্ছি, ভিতরে যাওয়ার পর আপনার যেই কাজটা প্রথম হবে সেটা হবে আপনার উপরে হোম, শেয়ার, ভিউ। আপনি ভিউতে যাবেন, ভিউতে গিয়ে রাইট সাইডে দেখেন ফাইল নেম এক্সটেনশন, এটাকে টিক মার্ক দিবেন। ফাইল নেম এক্সটেনশন এটাকে টিক মার্ক দিবেন। যদি আপনার টিক মার্ক থাকে দ্যাটস গুড, না থাকলে আপনি এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। এখন যদি আপনি রাইট ক্লিক করে একটা ফাইল তৈরি করেন, যেমন পুরোটা ডিলিট করি আগে, index.html এন্টার, ইয়েস। দেখছেন এখন যদি আমি এখানে এটা ওপেন করি ফাইলটা, রাইট ক্লিক করব, করার পর আমি যাব ওপেন উইথ, তারপর যাব ফায়ারবক্স ক্রোম। এখন আমি চাচ্ছি যে আমার এই ফাইলগুলো সবসময় ক্রোমে ওপেন হবে, তাহলে কি করব? রাইট ক্লিক করব, ক্লিক করার পর ওপেন উইথ থেকে আমি চলে যাব চুজ আনাদার ফাইল। এখান থেকে আমি এই ক্রোমটা সিলেক্ট করার পর, এই যে ক্রোমটা সিলেক্ট রাখা অবস্থায় অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন .html ফাইলস, এটা টিক মার্ক করার পর এখানে ওকে দেব। দ্যাট মিন্স আমি বলতেছি এই ফাইলটা অলওয়েজ গুগল ক্রোমের মাধ্যমে তুমি কি করবা? ওপেন করবা। ওকে, এখন এই ফাইলটা ওপেন হচ্ছে। দেখছেন এই ফাইলটা ওপেন হয়েছে। এখানে দেখেন এই যে আমি ডেস্কটপে নিয়েছিলাম, তারপর আমি নিয়েছি ডেস্কটপের ভিতরে ব্যাচ 5, তারপর নিয়েছি আমি HTML, বাস এখানে চলে আসছে। আমাদের কিন্তু একটা ওয়েবসাইটের ইউআরএল হয়ে গেছে। একটা ওয়েবসাইট কি থাকে? অ্যাড্রেস থাকে না? যেমন holding.on-to-hope.com, এটা একটা অ্যাড্রেস যেটাকে আমরা ইউআরএল বা ডোমেইন বলি। তো আমার ওয়েবসাইটেরও তো একটা ডোমেইন হয়েছে না? এটা লোকাল হোস্টে করছি। এখন আমি যদি এই ফাইলের ভিতরে কিছু রাখি, এটা কি এখানে শো করবে? আমি আবার বলতেছি, ধরুন আমি তো এখানে একটা ফাইল তৈরি করছি, ফাইলটা ওপেন করছি ফাইলটার ফলাফল দেখার জন্য। তো ফাইলটা এখানে ওপেন করার পর দেখতেছি কিছুই নাই। এখন আমি যদি এই ফাইলের ভিতরে কিছু একটা রাখি আর এখানে এসে রিলোড দেই, তাহলে কি এখানে শো করবে কি করবে না? কমেন্ট করেন তো, আপনাদের এই কমেন্ট করেন, এখানে করবে কি করবে না? করবে। ইয়েস অর নো, কমেন্টে কমেন্ট করেন। আলামিন ইয়েস, সৌরভ ইয়েস, সজিবুল ইয়েস। মানে আমাদের কমন সেন্স কি বলে এটাই। স্নেহা ইয়েস, অপু ইয়েস। স্যার আমি ফোন থেকে কমেন্ট করার অপশনটা পাচ্ছি না। অবশ্যই পাবেন, না পাইলে সমস্যা নেই, কষ্ট করেন, কালকে শিখে নেবেন, কারণ আপনার ফোনে তো আমি যাইতে পারতেছি না। সো দেয়ার ইজ নো ওয়ে টু শো ইউ। খাদিজা ইয়েস, বিদ্যুৎ ইয়েস, আচ্ছা সবাই ইয়েস। আচ্ছা নিচের জন কি মানে ইয়েস দেখছেন সেই জন্য ইয়েস লেখছেন, বিষয়টা এমন? আচ্ছা সবাই যেহেতু এক জায়গায় ইয়েস বলতেছেন, আমিও বলবো হ্যাঁ ইয়েস, এটাই যুক্তি। যেহেতু আমি আমার ফাইলটাকে ওপেন করছি কোথায়? ক্রোম ব্রাউজারে, টু সি দ্য রেজাল্ট। তো আমি রেজাল্ট দেখতেছি কিছুই নাই, কারণ আমি ওই ফাইলের ভিতরে কিছু রাখি নাই। এখন আমি যদি ধরেন এই ফাইলটাকে ওপেন করি, এই ফাইলে কিছু রাখার জন্য এই ফাইলটাকে ওপেন করতে হবে। কোথায় ওপেন করতে হবে? এই সাবলাইম টেক্সটে। তাহলে আমি এই ফাইলে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আমি ওপেন উইথ সাবলাইম টেক্সট এখানে যাব, গেলে এই ফাইলটা আমার এখানে ক্যান্সেল, নো, অর্থাৎ এই ফাইলটা এখানে ওপেন হবে। তার মানে কোনো একটা ফাইল ওপেন করার জন্য, যেখানে আমি এডিট করতে পারবো, কোনো একটা ফাইলের ভিতরে কোড বসানোর জন্য আমি সেই ফাইলটাকে ওপেন করব কিসে? সাবলাইম টেক্সট। আরো অনেকগুলো টেক্সট এডিটর আছে, আমরা সাবলাইম টেক্সট ইউজ করি।
আর রেজাল্ট দেখার জন্য কি করব, ব্রাউজারে ওপেন করব, ক্রোম, মজিলা যেটা পারি আমরা সেটা সেখানেই ওপেন করতে পারি। এখন আমি যদি এই ফাইলের ভিতরে আমি যদি এইভাবে লিখি, আপনারা সবাই এইভাবে লিখবেন, আই এম রাকিব ফ্রম ঢাকা, I have 2 sons and 1 wife. দেখাবো আমি কন্ট্রোল, ওকে, আমি এখানে লিখলাম। লেখার পর যদি আমি এই জায়গায় এসে রিলোড দেই, শো করবে? আমি এখানে এই কোড এডিটরে রাখলাম, আচ্ছা এটা লিখি নাই, এটা বাদ দেন, ঝামেলা হইতে পারে। I am Rakib from Dhaka, I have 2 sons. আমি এই লেখাগুলো আমি কি করলাম, এই ফাইলের ভিতরে আমি লিখলাম। লেখার পর এখন যদি আমি ক্রোমে এসে যদি এখানে রিলোড দেই, তাহলে কি এই লেখাগুলো এখানে শো করবে? না স্যার, যতক্ষণ সেভ করা যাবে না। কে বলতেছেন? স্যার বিদ্যুৎ। আর কেউ আছেন? ওকে, আলামিন বলতেন সেভ করতে হবে। ওকে, তাহলে আমি সেভ করি। সেভ করার সিস্টেম হলো কন্ট্রোল এস, সেভ হয়ে গেছে। কন্ট্রোলে যখন সেভ হবে তখন এটাকে ক্রস বাটন হয়ে যাবে। এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন লেখাগুলো? দেখা যাচ্ছে। তার মানে আমি যে ওয়েবসাইট গুলো বানাবো এবং আপনাদেরকে শিখাবো, এই প্রত্যেকটা ওয়েবসাইটের কন্টেন্ট গুলো কোনো না কোনো ফাইলে তৈরি করা আছে এবং ওইখান থেকে কমেন্ট দেয় বিদায় আমি যেই পেজে যাই সেই পেজটাই শো করতেছে এবং সেই পেজে কন্টেন্ট গুলো শো করতেছে। এখন আমি যদি এখানে লিখি যা ইচ্ছে তা লিখি, ধরেন আমি অনেক কিছু লিখলাম এখানে, কন্ট্রোল এখানে ভি 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 কন্ট্রোল এস, সেভ, এখানে শো করবে। তার মানে সাবলেম টেক্সটটা কিভাবে কাজ করে, ফাইল কিভাবে কাজ করে, ফাইল কিভাবে ওপেন করতে হয়, ফাইল কিভাবে এডিটরের মাধ্যমে এডিট করতে হয়, ফাইলের ভিতরে কিভাবে কোড বসাতে হয়, সেটা আমরা মোটামুটি একটা ধারণা পাইছি না? তাহলে আসেন আজকে লেসন আমরা কি শিখব। আজকে আমরা শিখব HTML। আমরা HTML শিখব। আমরা গুগলে গিয়ে সার্চ করতেছি HTML, এন্টার। HTML দিয়ে সার্চ করার পর দেখেন রাইট কর্নার ডান পাশে বলতেছে HTML is the hypertext markup language or HTML is the standard markup language for documents designed to be displayed in a web browser. একটি ওয়েব ব্রাউজারে আপনার কন্টেন্ট গুলো, ডকুমেন্ট গুলো ডিজাইন করার জন্য, ডিসপ্লে করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, মার্কআপ করা হয়, সেটাই মূলত HTML। আমরা যদি এইভাবে বলি, বা এটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তার মানে কি HTML টা একটা ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ করার মাধ্যমে আপনার ডকুমেন্টের মধ্যে জাস্ট মোমেন্ট, একটু আসতেছি। ওকে ওকে, HTML হলো কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই HTML এর মাধ্যমে একটা স্ট্রাকচার করা হয়। যেমন আপনি যদি যান আমার ওয়েবসাইটে, এখানে কি আছে দেখেন, এটা একটা হেডিং না, এটাও কিন্তু HTML, এটা একটা বাটন, এটাও কিন্তু HTML, এটা একটা টাকা পয়সা আর কি, তো এটাও কিন্তু HTML দিয়ে তৈরি করা হয়েছে। যাবতীয় এখানে যত লেখা আছে সবগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে? HTML। যত ইমেজ আছে সবগুলো কি দিয়ে আনা হয়েছে? HTML। অর্থাৎ HTML ছাড়া এমন কোনো ওয়েবসাইট নাই যে ওয়েবসাইট HTML ছাড়া তৈরি হয়েছে। প্রত্যেকটা ওয়েবসাইটে HTML দরকার। যেমন আমরা যদি একটা দালান তৈরি করি, কি করতে হয়? রড ছাড়া কি দালানটা তৈরি হবে? তো আমাদের যে মানব শরীর, এটা হাড্ডি ছাড়া, কিন্তু হাড্ডির উপর কিন্তু মাংসগুলো আছে, তাই না? এই যে একটা রডকে আঁকড়ে ধরে রাখে কি? রড, সিমেন্ট, বালু, এগুলা। তো রড যদি না থাকে বিল্ডিং কিন্তু টিকবে না বা বিল্ডিং দাঁড়াবেও না। সো আপনার HTML টা একটা স্ট্রাকচার,
এই স্ট্রাকচারটা সাজানো হয় HTML দিয়ে। তার পরবর্তী সময়ে স্ট্রাকচারটাকে ডিজাইন করা হয় CSS দিয়ে। CSSটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে মোটামুটি আমরা HTML নিয়ে একটু ধারণা নেব। তাহলে HTML এর সংজ্ঞাটা কি আমরা সংক্ষিপ্ত আকারে বুঝতে পারছি। আসেন, HTML কয় প্রকার আছে? HTML অনেক প্রকার আছে। এখানে আপনি যে w3schools.com এ যান, অনেক ধরনের HTML পাবেন, অনেক ধরনের HTML। তো এত HTML যদি আপনি দেখেন আপনার মাথা ঘুরবে। সো আমি আপনাদেরকে এতগুলো দেখাতে চাচ্ছি না। যেগুলো আমাদের বাস্তব জীবনে দরকার, যেগুলো ফ্রিল্যান্সিং মার্কেটে কাজে লাগে, আমরা সেই HTML গুলো শিখব। ধরেন আমাদের এই ওয়েবসাইটে অনেকগুলো হেডিং থাকে না, এটা কি আলামিন? এটা কি আলামিন? এটা হেডিং স্যার। আচ্ছা, এটা হেডিং। তাহলে এটা কি স্যার? নিচেরটা এটা অলসো এটা একটা হেডিং স্যার। আচ্ছা, হেডিং তো নিশ্চয়ই দুইটা হইতে পারে না। আছে একটা হেডিং 1, হেডিং 2, আচ্ছা, হেডিং 3। তাহলে হয়তো এটা মেইন হেডিং, এটা সাব হেডিং, এভাবে আমরা বলতে পারি, তাই না? রাইট স্যার। ওকে, এটা স্যার জানা মতে কি স্যার একটা হেডিং কে স্যার এই 6 দ্বারা আর স্যার এই 1 দ্বারা স্যার প্রকাশ করা হয় না? বুঝি নাই, আপনার কথা বুঝি নাই। আর এই 1 সপ্তাহে স্যার ছোট হেডিং না, আর এই 6 সপ্তাহে বড় না। 86 কোথা থেকে পাইলেন আপনি? H6 কোথা থেকে পাইলেন? আর ওই যে অঙ্কের ভিতরে অনেক সময় থাকে। আমি তো এখনো দেখাই নাই, এখন আচ্ছা, আপনি আপনি জানেন সেজন্য H6 আছে সেটা বললেন। এখন ধরেন অন্যান্য স্টুডেন্টরা জানলো না, তারা কনফিউজ হবে না? আর কি ব্যাপার এই স্টুডেন্ট? আচ্ছা স্যার, সরি। আচ্ছা, এখানে আমরা অনেকেই জানি, আমি প্রথমেই বলছি এখানে অনেক সবাই মোটামুটি প্রফেশনাল। আমরা এখানে সবাই যার যার জায়গা থেকে অনেক সম্মানীয় ব্যক্তি, অনেক কিছু জানি। তবে এখানে সবাই স্টুডেন্ট আমার কাছে, এবং আমি আপনাদের টিচার। এবং আপনারা যত কিছুই জানেন না কেন, ইউ শুড নট এক্সপোজ। কারণ যার এখানে অনেক আছে বিগিনার, কিচ্ছুই জানে না, ওয়েবসাইট কি, HTML কি, কিচ্ছুই জানে না। তো তারা যদি এখানে এসে দেখে অন্য স্টুডেন্ট একটু অ্যাডভান্স লেভেলে কথা বলছে, তাদের মাথা ঘুরবে না? কি বলেন, মাথা ঘুরবে কিনা? জি স্যার। সো প্লিজ যারা জানেন একটু প্র্যাকটিস করে নিজের মধ্যে রাখেন। এখানে এক্সপোজ করার দরকার নেই, অন্য স্টুডেন্টরা কি তারা কনফিউশনে পড়ে যাবে। ওকে, থ্যাংক ইউ বিদ্যুৎ, ডোন্ট মাইন্ড। ওকে, তাহলে আমি কি দেখতেছিলাম এখানে, এই যে এটা একটা হেডিং। তার মানে একটা ওয়েবসাইটে একাধিক হেডিং থাকে। এটা একটা হেডিং, এটা একটা হেডিং, এটাও একটা হেডিং, তারপর এটাও একটা হেডিং, এটাও একটা হেডিং। অর্থাৎ একটা ওয়েবসাইটে একাধিক হেডিং থাকতে পারে। সেই জন্য HTML যারা তৈরি করছে তারা বলতেছে ভাই হেডিং হলো 6 প্রকার। হেডিং কত প্রকার? 6 প্রকার। কি কি কি? H1, H2, H3, H4, H5, H6। অর্থাৎ হেডিং হলো 6 প্রকার। যে কোনো ওয়েবসাইটে যত ধরনের হেডিং আপনি দেখতে পাচ্ছেন সবগুলো হেডিং হয় H1, নয়তোবা 2, নয়তোবা 3, নয়তোবা 4, নয়তোবা 6, নয়তোবা 5, মানে এই 6টার মধ্যে। তাহলে আসলে আমরা হেডিং শিখি কিভাবে একটা ওয়েবসাইট এরকম ভাবে হেডিং অ্যাড করতে হয়, একটু দেখি। আমি এটা কেটে দিচ্ছি। আমি এখানে হেডিং অর্থাৎ এই হেডিং ট্যাগ লেখার নিয়ম, আমি একটু জুম করতেছি। হেডিং ট্যাগ লেখার নিয়ম, প্রথমে লেস দেন গ্রেটার দেন, আবার লেস দেন গ্রেটার দেন। এখানে H1, এখানে স্ল্যাশ, ও চলে আসছে। আচ্ছা, এখানে H1 অর্থাৎ হেডিং ট্যাগ শুরু হইছে লেস দেন গ্রেটার দেন, মাঝখানে H1।
আর হেডিং ট্যাগ শেষ হয়েছে লেস দেন গ্রেটার দেন, যেহেতু আমি এটা শেষ করতে হয়েছে সেই জন্য আমি স্ল্যাশ দিয়েছি। এখন এখানে যদি আমি লিখি I am Rakib from Dhaka, I am Rakib from Brahmanbaria, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। করার পর এখন যদি আমি এখানে রিলোড দেই, এখানে কি শো করবে? এখানে কি শো করবে? আমি তো হেডিং এখানে দিয়েছি H1। এখন আমি যদি এখানে এসে রিলোড দেই, এখানে কিন্তু সেভ করেছি, কিন্তু আমি যাকে বলবো সেই বলবেন, এখানে আমি সেভ করেছি। আর এখানে যদি আমি রিলোড দেই তাহলে কি H1টা শো করবে? আমি যাকে বলবো সেই বলবেন। রিফাত বলেন। শো করবে? রিফাত শো করবে? রিফাত শো করবে? মাইক্রোফোন অন করেন, জুড়ে কথা বলবেন, মোবাইলে কথা বলবেন মাইক্রোফোন না থাকলে। শো করবে? ওকে, আমি তার রিলোড দিচ্ছি, শো করছে। ওকে, মিস্টার রেজাউল। জি বলুন। আচ্ছা রেজাউল সাহেব, আপনি কিছুক্ষণ আগে দেখছেন আমি যে লেখাগুলো লিখছি একটু অন্যরকম টাইপের ছিল, আর এখন যেটা লিখলাম এই লেখাগুলো একটু বোল্ড হয়েছে, একটু হেডিং হেডিং ভাব, মানে মনে হচ্ছে একটু ফোকাস। কারণটা কি? আগে টেক্সট গুলো অন্যরকম, এই টেক্সট গুলো এরকম দেখাচ্ছে কেন? কারণটা কি? কি ফন্ট চেঞ্জ করা হয়েছে তাহলে? কি বুঝি নাই। ফন্ট চেঞ্জ করা হয়েছে নাকি? আচ্ছা ধরেন আমি এটাকে ডিলিট করলাম, আমি এখানে লিখলাম I am Rakib from Dhaka। ওকে, কন্ট্রোল এস দেওয়ার পর আমি এটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। দেখেন এটা I am Rakib from Dhaka, এই লেখাটা এমন আসছে যখন আমি এইভাবে লিখছি, আর যখন আমি এইভাবে লিখলাম, সরি এইভাবে, আচ্ছা আচ্ছা, H1 শুরু মানে ট্যাগ দিয়ে লিখলাম লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ, আমি এটাকে কপি করতেছি, কপি করে জাস্ট এখানে বসাচ্ছি, কন্ট্রোল এস। দেখেন দুইটাই কিন্তু সেম, কিন্তু এই লেখাটা হাইলাইটস হইতেছে, বোল্ড হইছে, একটু সবার সামনে ফোকাস পাচ্ছে, আর এই লেখাটা মরমরা হয়ে আছে। কারণটা কি? ওই যে H1 এইভাবে দিয়ে করার জন্য বোধহয়। আচ্ছা, কারণ H1 বলতেছে তুমি হেডিং ট্যাগ, H মানে কি হেডিং, হেডিং এর হেডিং মানে শিরোনাম, যদি আমরা হেডিং এর প্রথম অক্ষরটা কি H না, সেজন্য এটা হলো হেডিং ট্যাগ। যেহেতু এটা হেডিং ট্যাগ সেই জন্য এটা একটু বোল্ড হচ্ছে, একটু ফোকাস পাচ্ছে, নিজের পাওয়ারটা দেখাচ্ছে। দেখো আমি হলাম হেডিং ট্যাগ, আমি এখানে ফোকাস পাচ্ছি। আর এই বেচারা সে এখানে খালি বসে গেছে, তার কোনো অস্তিত্ব নাই, কোনো ট্যাগের আন্ডারে বসে নাই, সে তার মতো বসছে, সেজন্য তাকে সিম্পল ভাবে এখানে শো করতেছে। এইটাই মূলত হেডিং ট্যাগের বা HTML এর মানে মেইন কার্য, মানে এফেক্ট কি বলতে পারি আমরা, মানে কার্যকারিতা বলতে পারি। ওকে, থ্যাংক ইউ, চলো থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এখন আমরা H1 এখানে কমপ্লিট করলাম। আমি আমার লেখার নামটাকে একটু বড় হাতের করি, রাকিব ফ্রম, হ্যাঁ আমরা এটা বড় হাতে করলাম। করার পর আমি কন্ট্রোল শিফট ডি দিয়ে আমি জাস্ট এটাকে কপি করলাম। তাহলে আমি কি করলাম, এই সেন্টেন্সটাকে যদি আমি পুরোপুরি কপি করতে চাই, সেন্টেন্সের একদম শেষে
মাউসটা রেখে কন্ট্রোল শিফট আমি ডি প্রেস করব, কপি হয়ে যাবে। এখন আমি তো হেডিং 1 শিখলাম, এখন যদি আমি হেডিং 2 শিখি, যদি আমি 1 কে 2 বানাই এবং এটাকে 2 বানাই, কন্ট্রোল এস দেই, এখন যদি এখানে রিলোড দেই, ঘটনা কি ঘটবে শাকিল বলেন তো? শাকিল আমি আবার প্রথম বলছি, দেখেন এখানে আমি এডিটরে H1 H2 দুইটা হেডিং ট্যাগ নিয়েছি, দুইটার মধ্যে আমি দিয়েছি আই এম রাকিব ফ্রম ঢাকা। এখন এখানে কি, এবং সেভ করা আছে, এখানে কি দুইটা শো করবে? হ্যাঁ শো করবে, সেভ দেওয়ার পর শো করবে। কথা বুঝি নাই। আচ্ছা মাইক্রোফোন অফ করেন, মাইক্রোফোন অফ করেন, বুঝছি, মাইক্রোফোন অফ করেন। ভালো মানে একটা হেডফোন ইউজ করা দরকার আমাদের, ঠিক আছে? এটা প্রবলেম হয়, এই যে কম দামি হেডফোন একটু সাউন্ড করে, আর নয়তো মোবাইল থেকে কথা বলতে হবে আর কি। ডেস্কটপটা অফ রাখেন, মোবাইলেরটা কথা বলেন, মোবাইলে অনেক সময় ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে, আলামিন স্যার আসবে মনে হয়, স্যার আসবে স্যার, আসবে স্যার আসবে স্যার। ওকে, স্পর্শ Yes, sir. আপনার কি মনে হয় দুইটা আসবে? Hello. জি স্যার আসবে। আচ্ছা কিভাবে আসবে? দুইটা কি সেম ফন্ট হবে, মানে সেম আকার ধারণ করবে দুইটা? না স্যার, একটা ছোট হবে একটা বড় হবে। কোনটা একটা বড় থেকে হবে? একটা ছোট বড় হবে। কোনটা বড় হবে? স্যার H2 টা ছোট হবে, H1 টা বড় হবে। ওকে, দ্যাট মিন্স আমরা যত হেডিং ট্যাগ লিখবো, H হলো সবার বড়, H2 তার চেয়ে ছোট, H3 তার চেয়ে ছোট, H4 তার চেয়ে ছোট, তার মানে উপর থেকে নিম্নগামী হবে। H1 থেকে H6 মানে নিচের দিকে ডাউন হবে, ছোট মানে আকারের দিক থেকে। ওকে আমি তাহলে এখানে রিলোড দিচ্ছি, আই এম রাকিব ফ্রম ঢাকা, এটা বড়, আই এম রাকিব ফ্রম ঢাকা এটার চেয়ে আরো ছোট। তাহলে আসুন এটাকে আমি আবার কপি করি, কন্ট্রোল শিফট ডি, 1 3, এটা 3, কন্ট্রোল এস, তাহলে দেখবো আরো ছোট হয়ে গেছে। আচ্ছা স্নেহা মনে হয় জয়েন করে নাই না, মেসেজ করেছে অবশ্য। তাহলে আমি এটাকে 4 নিচ্ছি, এটাকেও 4 করতেছি, কন্ট্রোল এস। এখন যদি এখানে রিলোড দেই, দেখবো যে ক্রমান্বয়ে ছোট হয়ে গেছে। সো এইভাবে আমরা 6 পর্যন্ত নেব, এটা ক্রমান্বয়ে উপর থেকে ছোট হবে। কন্ট্রোল শিফট ডি ডি। আমি যদি একসাথে কাটতে চাই আর একসাথে বসাতে চাই, তাহলে কন্ট্রোল ক্লিক করে, তাহলে এখানে কন্ট্রোল 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 কিন্তু চাপ দা ধরে রাখবেন, একসাথে ব্যাক হ্যান্ড মানে ব্যাক স্পেসে ক্লিক করবেন, একসাথে দিবেন 5। আচ্ছা একসাথে হবে না, কারণ এটা তো 6 হবে, তাই না? কন্ট্রোল এস। তার মানে হেডিং ট্যাগটা উপর থেকে নিচের দিকে আসবে, আর হেডিং ট্যাগ লেখার নিয়ম হলো লেস দেন গ্রেটার দেন, লেস দেন গ্রেটার দেন, পরেরটা যখন এটা শুরু করবেন এটা শেষ করতে হবে, আর শেষ করার জন্য কি করতে হবে? স্ল্যাশ ইউজ করতে হবে। কে বুঝেন নাই হেডিং ট্যাগটা একটু হাত তোলেন তো। এমন কোন লিজেন্ড আছেন এখানে হেডিং ট্যাগটা বুঝেন নাই? মিস্টার সাইফুল ইসলাম বুঝছেন? জি স্যার বুঝতে পেরেছি, জি। ওকে থ্যাংক ইউ। মিস শবনম, মিস শবনম কি বুঝতে পেরেছেন? ওনার মাইক্রোফোন অন আছে বাট শি ইজ নট টকিং। মিস শবনম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা
আচ্ছা আপনি বুঝতে পেরেছেন হেডিং ট্যাগটা? স্যার উনি কথা বলতেছে, আমরা শুনতেছি। আচ্ছা আমি শুনতেছিলাম না। মিস স্বপ্ন আপনি কি বুঝতে পেরেছেন হেডিং ট্যাগটা? আচ্ছা আমার কাছে আসতেছে না ওনার কণ্ঠ। মাইক্রোফোনটা ওনার এখন অফ আছে। যাই হোক, সিরাজুল ইসলামকে আসলে বলা দরকার না, সিরাজুল ইসলাম বুঝে ফেলছে, আমি বুঝতে পারতেছি। অপু বুঝছেন? অপু, অপু আপনি বুঝতে পেরেছেন? অপু, আচ্ছা আমার তো মাইক্রোফোন অন আছে, আমার কণ্ঠ যাচ্ছে না নাকি আপনাদের কাছে? আচ্ছা ইয়েস, ওকে ইয়েস লেখেন তাও। সজিবুল ইসলাম, খাদিজা আক্তার আপনারা স্যার দুজন আমি তোমাকে বুঝছেন? শুনতে সজিবুল ইসলাম, খাদিজা আক্তার আপনারা বুঝছেন? স্যার আমি বুঝতে পেরেছি। ওকে সজীব আপনি বলেন তো হেডিং হেডিং 5 এবং হেডিং 2 কোনটা বড় দেখাবে সাইজের দিক থেকে? হেডিং 5 এবং হেডিং 2 কোন লেখাটা সবচেয়ে বড় দেখাবে? ওকে সজীব বলতেছে হেডিং 2। ওকে থ্যাংক ইউ। হেডিং 2। ওকে ওকে থ্যাংক ইউ, তার মানে সবাই বুঝছেন। ওকে আপনি কমেন্ট করতে পারেন, কিন্তু যদি মনে হয় যে না মাইক্রোফোন একটু ডিস্টার্ব করতেছে, হয়তো নেক্সট উইকে বেতন পেয়ে ভালো মানের একটা মাইক্রোফোন কিনবো, এরকম হইতে পারে, কারণ এটাই বাস্তব জীবন। আমরা অনেকেই আছি এখানে 10 তারিখের উপরে পরে বেতন পাই। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি আফসানা মিমি। ওকে থ্যাংক ইউ, তাহলে আমি একটু সামনের দিকে আগাই। আচ্ছা এখন আমরা হেডিং ট্যাগ লিখলাম, তাহলে একটা ওয়েবসাইটে কি শুধু হেডিং ট্যাগ থাকে, কিছু প্যারাগ্রাফ ট্যাগ থাকে না? এরকম প্যারাগ্রাফ ট্যাগ থাকে না? থাকে। এখন প্যারাগ্রাফ ট্যাগের প্রথম অক্ষরটা কি? হামজা বলেন তো প্যারাগ্রাফ ট্যাগের প্রথম অক্ষর কি? হামজা, আমির, হামজা, রিফাত, আমরা যে বলতেছি প্যারাগ্রাফ, একটা ওয়েবসাইটে হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে। জি আচ্ছা আমির আপনি বন্ধ করেন, আমির আপনি বন্ধ করেন, আপনার মাইক্রোফোন বন্ধ করেন, আপনার হোয়াটসঅ্যাপ ফোন ধরেন, আমি হোয়াটসঅ্যাপ ফোন দিচ্ছি। আমি আপনাদেরকে বলতেছি যদি মনে হয় যে আমার হেডফোনের প্রবলেম, হেডফোনটাকে ফেলে দেন, ফোনে কথা বলেন ডাইরেক্ট এইভাবে, কারণ মোবাইলের স্পিকার অনেক যথেষ্ট পরিমাণ ভালো। হেডফোন ইউজ করতেছেন, ঘের 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 আওয়াজ হচ্ছে, নিজেও বুঝতেছেন না, ক্লাসে সময় নষ্ট করছেন। যদি শিওর হবেন যে আমার হেডফোনটা ভালো কোয়ালিটি, তখন সেই হেডফোনটা ইউজ করবেন, নয়তো হেডফোন ফেলে দিবেন। ওকে আমার একটা ওয়েবসাইটে হেডলাইনের সাথে সাথে কিছু প্যারাগ্রাফ টেক্সট থাকে না? তা আমি প্যারাগ্রাফ টেক্সট, ওকে প্যারাগ্রাফের প্রথম অক্ষর পি, তার মানে পি ট্যাগ, এখানে একটা প্রি ট্যাগ দিয়ে আমি প্যারাগ্রাফ ট্যাগটাকে প্রকাশ করব। ধরুন আমি যদি আমার এই ট্যাগগুলো আমি এখানে বসাই, একটু ছোট করি, হ্যাঁ ওকে, আমি দেখেন এই লেখাগুলোকে আমি একদম সিম্পল ভাবে এখানে বসিয়ে দিলাম। ও মাই গড, বিদ্যুৎ চলে গেছে।